নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের গল্প শার্লি জ্যাকসনের দ্য লটারি। 1948 সালে 26শে জুন দ্য নিউ ইয়র্কার পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। অনেক সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে এটি পৃথিবীতে এ পর্যন্ত লেখা সবথেকে টুইস্টেড গল্প। গল্পটি প্রকাশিত হওয়ার পরে চতুর্দিকে সমালোচনার ঝড় ওঠে। হাজার হাজার চিঠি আসতে শুরু করে পত্রিকার অফিসে। অনেক পাঠক গল্পের শেষ পরিণতির বিশদ ব্যাখ্যা জানতে চান। আমিও জানতে চাইব তোমরা কি ভাবলে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো শুরু করছি আজকের গল্প। জুন মাসের 27 তারিখ, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল এক সকাল। গ্রীষ্মের চমৎকার আরামদায়ক আবহাওয়া পরিবেশটাকে বেশ উপভোগ্য করে তুলেছে। সবুজ শ্যামল ঘাসের সাথে নানা বর্ণের ফুল ফুটেছে। উৎসব মুখর এই দিনে গ্রামের সর্বস্তরের মানুষ জমায়েত হতে শুরু করল একটি মাঠে। জায়গাটি গ্রামের পোস্ট অফিস আর ব্যাংকের ঠিক মাঝামাঝি অবস্থিত। সময় আনুমানিক 10টা বাজে। কোনো কোনো শহরের জনসংখ্যা এত বেশি যে লটারির কার্যক্রম জুনের 2 তারিখ থেকে শুরু করতে হয়, কিন্তু এই গ্রামের লোকসংখ্যা মাত্র 300 জনের কাছাকাছি হওয়ায় লটারির পুরো প্রক্রিয়াটি শেষ করতে 2 ঘন্টারও কম সময় লাগবে। লটারি সকাল 10টায় শুরু হলেও গ্রামের মানুষ মধ্যাহ্নভোজের আগেই বাড়ি ফিরতে পারবে। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকায় ঐতিহ্যবাহী এই উৎসব উপভোগ করতে সবার আগে ছোট ছোট বাচ্চারা এসে জড়ো হয়েছে। তবু কেন যেন তাদের চোখে মুখে স্বাভাবিক উচ্ছ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, আর এই জন্য অনেকটা নীরবে জটলা পাকাচ্ছে তারা। তাদের আলোচনার সিংহভাগ জুড়েই ছিল স্কুলের শ্রেণীকক্ষ, পাঠ্য বই, স্কুলের শিক্ষক শিক্ষিকা আর একে অন্যকে নিয়ে মজা করা। তবে তাদের মধ্যে ববি মার্টিন কিছুটা ব্যতিক্রম। সে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে পকেট ভারী করে ফেলেছে। বাকি বাচ্চারাও তার দেখা দেখি একই কাজে উদ্বুদ্ধ হয়ে পাথর কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। তারা সব থেকে মসৃণ আর গোলাকার আকৃতির পাথর সংগ্রহেই অধিক মনোযোগী ছিল। এদের মধ্যে ববি, হ্যারি জোন্স আর ডিকি ডেলাক্রক্স, যাকে গ্রামের মানুষ ডেলাক্রয় বলে ডাকে, মাঠের কোনায় রীতিমতো একটা পাথরের ঢিবি বানিয়ে ফেলল এবং শটান দাঁড়িয়ে রইল ঢিবির গা ঘেঁষে, যাতে অন্য ছেলেরা এসে তা ভেঙে না ফেলতে পারে। এই লটারির উৎসবে যোগ দিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এসেছে। তারা মাঠের একটি পাশে জটলা পাকিয়ে গল্পে মশগুল। কিছুক্ষণের মধ্যে গ্রামের পুরুষরা আসতে শুরু করল। গল্পগুজবে তারাও কিন্তু কম যায় না, তবে তাদের গল্পের বিষয়বস্তু ছিল ভিন্ন। তাদের আলোচনায় রোদ, বৃষ্টি, খরা, চাষবাস, ট্র্যাক্টর আর খাজনার বিষয়ই প্রাধান্য পাচ্ছে। সন্তানরা পাথরের ঢিবি থেকে নিরাপদ দূরত্বে থাকলেও তাদের দৃষ্টি সদা জাগ্রত ছিল। সব শেষে এলেন গ্রামের মহিলারা। তাদের পরনে ছিল মলিন পুরনো সোয়েটার। পরিচিত সবাইকে দেখে তারা হাসি ঠাট্টায় মেতে উঠলেন। কেউ বা একে অন্যকে জড়িয়ে ধরলেন। তারপর চলে গেলেন যার যার স্বামীর কাছে। কিছুক্ষণ পর স্বামী স্ত্রী নিজেদের ছেলে মেয়েদেরকে কাছে ডাকলেন। 4-5 বার ডাকার পর গোমরা মুখে যার যার বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো তারা। ববিকে তার মা কিছু সময় শক্ত হাতে আটকে রাখলেও হঠাৎ করে ফসকে গিয়ে আবার পাথরের ঢিবির দিকে ছুট দিল। কিন্তু বাবার চোখ রাঙানি আর ধমকের কারণে ববি ফিরে আসতে বাধ্য হলো। অনেকটা লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বাবা আর বড় ভাইয়ের মাঝখানে এসে দাঁড়ালো। গ্রামে নাচ গানের অনুষ্ঠান থেকে শুরু করে কিশোর কিশোরীদের সংঘ, হ্যালোউইনের আয়োজন সহ যাবতীয় অনুষ্ঠান যার হাত দিয়ে সুচারুভাবে সম্পন্ন হয়, সেই মিস্টার সামার্সের উপরেই লটারি আয়োজনের গুরু দায়িত্ব পড়েছে। স্বীকার করতেই হবে, নাদুস নদুস চেহারার এই কয়লা ব্যবসায়ী মানুষটার ধৈর্য সীমাহীন। একে তো দজ্জাল বউ, তার উপর নিঃসন্তান। এই জন্য গ্রামের লোকজন তাকে বেশ সমীহের চোখে দেখে। মিস্টার সামার্সকে লটারির কালো বাক্সটা নিয়ে এগিয়ে আসতে দেখে সবাই চুপচাপ হয়ে গেলেও গ্রামবাসীদের মধ্যে ফিসফিসানি ঠিকই চলতে লাগলো। মাঠের মাঝামাঝি এসে সবার উদ্দেশ্যে হাত নেড়ে তিনি বললেন, আজ একটু দেরি হয়ে গেছে মিস্টার গ্রেভস।
গ্রামের পোস্টমাস্টার মিস্টার গ্রেভস একটি টুল নিয়ে সেটিকে ঠিক মাঠের মাঝখানে রাখলেন। মিস্টার সামার্স লটারির কালো বাক্সটা টুলটার উপরে রাখলেন, আর গ্রামের লোকজন সেই টুল থেকে একটি নির্দিষ্ট দূরত্বে গোল হয়ে দাঁড়ালেন। মিস্টার সামার্স উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের মধ্যে কেউ কি লটারির কার্যক্রমে অংশ নিতে চান? কথাটা শুনে প্রথমে সবাই চুপ করে থাকলেও কিছুক্ষণ পর মিস্টার মার্টিন আর তার বড় ছেলে হাত তুলে আগ্রহের কথা জানালেন। এবার মিস্টার সামার্স বাক্সের ভেতরে আগে থেকে ভরে রাখা লটারির কাগজগুলোতে কয়েকটা বড় ঝাঁকুনি দিলেন, আর সেই সময় বাপ আর ছেলে মিলে টুলটা চেপে ধরেছিলেন যাতে বাক্সটার ঝাঁকুনির সাথে টুলটা নড়তে না পারে। এ কথা স্বীকার করতেই হবে, লটারি আয়োজনের আগের সেই জৌলুস আর উত্তেজনা এখন আর নেই। লটারিতে ব্যবহৃত কালো বাক্সটা শহরের সব থেকে বয়স্ক ব্যক্তি ওয়ার্নারেরও জন্মের আগের। মিস্টার সামার্স অনেক দিন ধরেই বাক্সটা পরিবর্তন করে আরেকটা নতুন বাক্স তৈরি করার কথা বলে আসছেন, কিন্তু গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ব্যবহার করা এই বাক্সটা নিজেদের ঐতিহ্য বলে মনে করে, আর সেই জন্যই এই প্রস্তাবে কেউ রাজি হয়নি। অনেকের তো আবার এরকম ধারণাও আছে যে গ্রামের গোড়াপত্তনের শুরুতে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত কাঠের টুকরো এই বাক্সটা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। তবে প্রতি বছর লটারি আয়োজনের শেষে মিস্টার সামার্স যখন একটা নতুন বাক্স বানানোর কথা বলেন, তখন প্রতিবারের মতোই গ্রামবাসীরা সবাই সিদ্ধান্ত নেয় এবার থাক, পরের বার দেখা যাবে। তবে বাক্সটা অনেক পুরনো হওয়ায় প্রতি বছর একটু একটু করে তা বিবর্ণ হয়ে যাচ্ছিল। এছাড়া বাক্সটার কালো রং জায়গায় জায়গায় উঠে গিয়ে ভালো দেখাচ্ছে না, আর দাগও পড়েছে বাক্সটার বিভিন্ন জায়গায়। বছরের পর বছর ধরে চলে আসা এই লটারির প্রথার অনেক পরিবর্তন এসেছে। লটারির উপাদান হিসেবে দীর্ঘদিন কাঠের টুকরো ব্যবহার হতো, কিন্তু গত কয়েক বছর থেকে মিস্টার সামার্স কাগজের প্রচলন শুরু করেন। আগে গ্রামের জনসংখ্যা কম থাকায় কাঠের টুকরো ব্যবহার করতে কোনো সমস্যা হতো না, কিন্তু প্রায় ৩০০ মানুষের এই গ্রামে এখন কি করে আর কাঠের টুকরো দিয়ে লটারি করা সম্ভব, আর সেজন্যই এই পরিবর্তন। বাক্সেও তো আর এত জায়গা নেই। লটারির আগের রাতে মিস্টার সামার্স আর মিস্টার গ্রেভস মিলে কাগজের ছোট ছোট টুকরোগুলোকে বাক্সের মধ্যে ভরে রাখেন। পরে বাক্সটা পাঠিয়ে দেওয়া হয় মিস্টার সামার্সের কয়লা খনিতে। পরদিন সকালবেলা মাঠে নিয়ে আসার আগে পর্যন্ত বাক্সটা সেভাবেই সিল করা থাকে, আর বছরের বাকি সময়টাতে সেটি এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরতে থাকে। একবার তো পুরো বছরের জন্য মিস্টার গ্রেভসের গোলা ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, আর আরেকবার রাখা হয়েছিল পোস্ট অফিসে। মার্টিনের মুদির দোকানেও রাখা হয়েছিল বেশ কয়েকবার। লটারি শুরু করার আগে মিস্টার সামার্সকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে হয়। এদের মধ্যে অন্যতম হল গৃহকর্তাদের নামের তালিকা সংগ্রহ সহ পরিবারের বাকি সদস্যদের তথ্য সংগ্রহ করা। তারপর লটারির পরিচালক হিসেবে মিস্টার সামার্সকে শপথ বাক্য পাঠ করান মিস্টার গ্রেভস। তবে একটা সময় ছিল যখন লটারি শুরু হওয়ার আগে একটি ব্যতিক্রমী আবৃত্তির আয়োজন করা হতো। এটি না ছিল কবিতার আসর, না ছিল গানের আসর, অনেকটা ওই দুটোর মাঝামাঝি কিছু একটা হবে। সারি বেঁধে সবাই বিড়বিড় করে সুরহীন গম্ভীর ভাব নিয়ে কিছু একটা আওড়াতো, আর এই সময় পরিচালক নীরবে ঠায় দাঁড়িয়ে থাকতেন। তবে কারো কারো মতে তিনি ভিড়ের চারপাশে ঘুরে ঘুরে যাচাই করতেন গ্রামের কেউ অনুপস্থিত রইল কিনা। সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু। এমনও শোনা যায় একটা সময় লটারির বল তুলতে আসা সবাইকে পরিচালক দাঁড়িয়ে স্যালুট করতেন। এখন আর এসব রীতির প্রচলন নেই, শুধু কথা বলার সৌজন্যতার মধ্যেই রীতিগুলো সীমাবদ্ধ রয়ে গেছে। অবশ্যই এই কাজে মিস্টার সামার্স বেশ দক্ষ। ধবধবে সাদা শার্ট আর নীল ডেনিমের ট্রাউজার পরা ভদ্রলোককে বেশ হ্যান্ডসাম লাগছিল। তিনি আনমনে কালো বাক্সের উপর একটি হাত রেখে দাঁড়িয়ে আছেন এবং বেশ ফুরফুরে মেজাজে গ্রেভস আর মার্টিনের সাথে গল্প করছেন। মিস্টার সামার্স যখন বরাবরের মতো সবকিছু গুছিয়ে লটারির চূড়ান্ত পর্ব শুরু করতে মাঠে জমায়েত গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন
মিসেস হাচিনসন অনেক দূর থেকে দৌড়তে দৌড়তে মাঠের দিকে ছুটে আসছেন। কাঁধের উপর সোয়েটার গিঁট দিয়ে প্রাণপণে দৌড়ে এসে তিনি মাঠের একপাশে সবার পেছনের সারিতে দাঁড়ালেন। মিসেস ডেলাক্রক্সকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকের দিনটার কথা। পাশেই দাঁড়ানো মিসেস ডেলাক্রক্স তার কথা শুনে হেসে উঠলেন। মিসেস হাচিনসন আবার বলতে লাগলেন, ভেবেছিলাম আমার স্বামী বোধহয় কাঠ সংগ্রহ করতে বাইরে বেরিয়েছে, কিন্তু জানলার বাইরে তাকিয়ে লক্ষ্য করলাম বাচ্চাদের কেউ বাড়িতে নেই। হঠাৎ মনে পড়ল আজ তো 27 তারিখ। আর কিছু না ভেবেই দিলাম দৌড়, এক দৌড় এখানে এসে পৌঁছালাম। মিসেস ডেলাক্রক্স প্রতি উত্তরে বললেন, চিন্তার কিছু নেই, তুমি সময় মতোই এসেছো। মিসেস হাচিনসন ভিড়ের মধ্যে দুই চোখ ঘুরিয়ে হয়রান হয়ে স্বামী আর সন্তানদের খোঁজ করতে লাগলেন। তারা সামনের সারির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তিনি মিসেস ডেলাক্রক্সের বাহুতে হালকা একটা ধাক্কা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর বিদায় নিয়ে স্বামী সন্তানদের কাছে ছুটলেন। লোকজন একটু ফাঁকা হয়ে তাকে পথ করে দিল। এই সময় আবার ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, দেও, চিন্তা করো না, তোমার প্রিয়তমা বউ আসছে। যাক, এতক্ষণে মিসেস হাচিনসন তার স্বামী বিল হাচিনসনের পাশে গিয়ে দাঁড়ালেন। মিস্টার সামার্স একবার আর চোখে মিসেস হাচিনসনকে দেখে নিয়ে বললেন, ভেবেছিলাম এবার তোমাকে ছাড়াই লটারির পর্ব শুরু করতে হবে। কথাটা শুনে হেসেই ফেললেন মিসেস হাচিনসন। বললেন, আমি তো বেসিনে এক গাদা এঁটো থালা বাসন রেখে এক দৌড়ে ছুটে এসেছি। আপনাকে তো আর এমন কোনো কাজ বাড়িতে রেখে আসতে হয়নি মিস্টার সামার্স। মিসেস হাচিনসনের কথা শুনে চারিদিকে হাসির রোল পড়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। যাক, অবশেষে গম্ভীর পরিবেশটা একটু হালকা হলো। আমাদের এবার শুরু করে দেওয়া উচিত, শান্ত কণ্ঠে বললেন মিস্টার সামার্স। আগে ভাগে শেষ করে যার যার কাজে ফিরে যাওয়া যাবে। কেউ এখনো বাকি আছে নাকি? ভিড়ের মধ্য থেকে অনেকে বলে উঠল, ডানবার নাকি এখনো আসেনি। ক্লাইড ডানবা। মিস্টার সামার্স হাতের তালিকার দিকে চোখ বুলিয়ে নিশ্চিত হলেন। শুনেছি কদিন আগে ওর পা ভেঙেছে। ওর হয়ে কে লটারি টানবে? আমি আছি। একটা নারী কণ্ঠ শোনা গেল ভিড়ের মধ্যে। পরিচালক তার দিকে তাকিয়ে বললেন, তাহলে স্বামীর হয়ে স্ত্রী লটারি তুলবে? তোমাদের তো একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে জেনি, তাই তো? যদিও এর উত্তর গ্রামের আরো 10টি মানুষের মতো মিস্টার সামার্সেরও জানা, তবুও আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করা পরিচালকের দায়িত্বের মধ্যে পড়ে। উত্তরের অপেক্ষায় মিসেস ডানবারের দিকে সৌম্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। হোরাসের বয়স এখনো 16 হয়নি। কাঁচুমাচু হয়ে বললেন মিসেস ডানবার। আমার তো মনে হয় ওর হয়ে এবছর আমাকেই লটারির কাগজ তুলতে হবে। ঠিক আছে, ঘোষণা করলেন পরিচালক। হাতে ধরে রাখা তালিকায় কিছু একটা লিখলেন। তারপর বললেন, ওয়াটসনের ছেলে এবছর লটারি তুলবে, তাই তো? ভিড়ের মধ্যে থেকে লিকলিকে লম্বা একটি ছেলেকে হাত তুলতে দেখা গেল। এই তো আমি, মায়ের হয়ে আমি কাগজ তুলব। ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল, শাবাশ জ্যাক, অবশেষে তোমার মা একজন পুরুষ মানুষের ব্যবস্থা করতে পেরেছেন তাহলে। যাও যাও, এদিকে যাও, এদিকে যাও। লোকজনের কথা শুনে ভয় মাথা নিচু করে নিজেকে আড়াল করার চেষ্টা করলো ছেলেটা। ঠিক আছে, মিস্টার সামার্স বললেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়ার্নার আছে নাকি? আমি এখানে। গলার আওয়াজ শুনে ভিড়ের মধ্যে তাকে খোঁজার চেষ্টা করলেন মিস্টার সামার্স। এখন চারিদিক নীরব নিস্তব্ধ দেখাচ্ছে। হাতের তালিকার দিকে একটু দৃষ্টি দিয়ে মিস্টার সামার্স বললেন, সবাই প্রস্তুত আছেন তো? আমি এখন তালিকা দেখে একে একে নাম ডাকব। প্রথমে আসবে পরিবারের কর্তারা। আপনারা এসে এই বাক্স থেকে একটা করে কাগজ তুলবেন। তারপর সেটার ভাঁজ না খুলে পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন। যতক্ষণ না পর্যন্ত সবাই একবার করে সুযোগ পাবে, ততক্ষণ কেউ কাগজের ভাঁজ খুলবেন না। বুঝতে পেরেছেন সবাই? অর্ধেকের বেশি লোক সেই নির্দেশনার দিকে কোনো ভ্রুক্ষেপই করল না। তারা এত বছর ধরে প্রক্রিয়াটি দেখে আসছে যে তার জন্য নতুন করে আর কিছু জানার নেই।
তবে ভদ্রতার খাতিরে সোনার ভান করল তারা। লটারির মতো এই বিশাল আয়োজনে কম বেশি সবার মনেই উত্তেজনার পাশাপাশি একটা অজানা আতঙ্ক কাজ করছে। এবার হাত উঁচু করে প্রথম নাম ডাকলেন মিস্টার সামার্স। অ্যাডামস। নাম শুনে একজন লোক ভিড় ঠেলে সামনে এগিয়ে আসলেন। কেমন আছো স্টিভ? হাসি মুখে জানতে চাইলেন মিস্টার সামার্স। এরপর মিস্টার অ্যাডামস বললেন, ঈশ্বরের অনুগ্রহ জো, আশা করি তুমিও ভালো আছো। মিস্টার অ্যাডামস এগিয়ে এসে বাক্সের ভেতর থেকে লটারির একটা কাগজ তুলে নিলেন। তারপর মাঠের একটা কোণায় দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, কিন্তু হাতের দিকে ভুলেও তাকালেন না। অ্যালেন। মিস্টার সামার্স একের পর এক নাম ডাকতে থাকলেন। বেমফাম। ইদানিং খুব দ্রুত লটারির সময় ঘনিয়ে আসে। আমার মনে হচ্ছে গত বছরের লটারি যেন এই গত সপ্তাহে হয়ে গেল। ঠিক পেছনের সারিতে দাঁড়ানো মিসেস গ্রেভসকে উদ্দেশ্য করে বললেন মিসেস ডেলাক্রক্স। সময় কত দ্রুত ফুরিয়ে যায়, তাই না? ক্লার্ক। উত্তর দিলেন মিসেস গ্রেভস। ডেলাক্রয়। এই এবার আমার স্বামীকে ডাকছি। মিসেস গ্রেভসকে উদ্দেশ্য করে মিসেস ডেলাক্রক্স বললেন। আর ও কি এগিয়ে যেতে দেখে না উত্তেজনায় ঠিকঠাক শ্বাস নিতে পারছি না। ডানবার। মিস্টার সামার্স ডানবারের নাম ডাকতেই স্বামীর নাম শুনে বাক্সের দিকে পা বাড়ালেন মিসেস ডানবার। ভিড়ের মধ্য থেকে নারী কণ্ঠের চিৎকার শোনা গেল। জেরমি। উফ, এরপর আমাদের পালা। মিসেস গ্রেভস বললেন। মিস্টার গ্রেভস যখন এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে বাক্স থেকে লটারির কাগজ তুললেন, ততক্ষণে ভিড়ের মধ্যে থাকা অনেক পুরুষের হাতেই লটারির কাগজ পৌঁছে গেছে। তারা হাতে ধরে থাকা কাগজটাকে নিয়ে নার্ভাস ভাবে নাড়াচাড়া করতে থাকলেও একবারের জন্য খুলে দেখলেন না। মিসেস ডানবার তখন দুই ছেলেকে পাশে দেখে কাগজটি নিয়ে দাঁড়িয়ে আছেন। হাচিনসন। বিল, তোমার নাম ডাকছে। মিসেস হাচিনসন স্বামীর উদ্দেশ্যে বললেন। শুনছিলাম উত্তরের গ্রামে নাকি লটারি প্রথা বাপি করার কথা হচ্ছে। মিস্টার অ্যাডামস পাশে দাঁড়ানো বুড়ো ওয়ার্নারের সাথে গল্প জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। জোন্স বলে নাক ছিটকালেন মিস্টার ওয়ার্নার। আরো বললেন, ছেলে ছোকরাদের কথায় দাম দিয়ে লাভ আছে, ওরা বোঝে কি? কদিন পর আবার দেখবে জঙ্গলে দিয়ে বাস করার কথা বলবে, হাত পা ছড়িয়ে বসে থাকতে পারলে খুশি ওরা। জুনে হলে লটারি, ফসল ফলে বা আরি। পতাকা শোনো নেই? লটারি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক জায়গায় কিন্তু লটারি বন্ধ হয়ে গেছে, মিসেস অ্যাডামস বললেন। বুড়ো ওয়ার্নার এবার রেগে মেগে বললেন, সেটাই তো সমস্যা, গুজব ছড়ানো ছোকরায় ভরে গেছে চারপাশ। ববি মার্টিন লক্ষ্য করল ডাক শুনে তার বাবা লটারি তুলতে গেছেন। ওভারডাইক। বিরামহীনভাবে ডেকে চলেছেন পরিচালক। ফার্সি। আমার তো মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। মিসেস ডানবার তার বড় ছেলেকে উদ্দেশ্য করে কথাটি বললেন। লটারিটা শেষ হওয়ার কথা মনে হচ্ছে। ছেলে উত্তর দিল, তোমার বাবাকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নাও। মিসেস ডানবার আবারও ছেলেকে উদ্দেশ্য করে বললেন, সামার্স। এবার মিস্টার সামার্স নিজের নাম ডেকে বাক্স থেকে লটারির কাগজ তুললেন। তারপর ডাকলেন, ওয়ার্নার। ৭৭ বছর ধরে আমি লটারিতে অংশগ্রহণ করছি। ৭৭ বছর। ভিড় ঠেলে এগোতে এগোতে বললেন মিস্টার ওয়ার্নার। কম কথা, ৭৭ বছর। ওয়াটসন। ডাক শুনেই লম্বা ছেলেটা জটলার মধ্য থেকে বেরিয়ে এলো। মিস্টার সামার্স তাকে অভয় দিয়ে বললেন, তাড়াহুড়োর কিচ্ছু নেই, সময় নিয়ে তরো। জানিনি। এরপর কিছুক্ষণ পরিবেশ যেন স্থবির হয়ে গেল। উপস্থিত জনতা যেন শ্বাস নিতেও ভুলে গেছে। অবশেষে মিস্টার সামার্স ঘুরে দাঁড়িয়ে জটলার দিকে হাতের কাগজ ধরে বললেন, ঠিক আছে বন্ধুরা, এবার হাতে রাখা লটারির কাগজ খুলে ফেলুন সবাই। হঠাৎ নীরবতা ভেঙে ফিসফিসানি শুরু হলো। এতক্ষণে সবাই বুঝে গেছে কার নাম এবার লটারিতে এসেছে। তারা সবাই মিলে বলল, বিল হাচিনসনের নাম উঠেছে। সবাই ঘাড় ঘুরিয়ে বিস্ময়ের দৃষ্টিতে
হাচিনসন পরিবারকে খুঁজতে লাগল। বেল হাচিনসন নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে বিস্ফারিত চোখে হাতে ধরা কাগজটার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে টেসি হাচিনসন বলে উঠলেন, আপনি আমার স্বামীকে পছন্দ মতো কাগজ তোলার জন্য পর্যাপ্ত সময় দেননি। আমি দেখেছি কিন্তু, হ্যাঁ, এটা সেফ অবিচার। খেলাটা কিন্তু দারুণ হয়েছে টেসি। মিসেস ডেলাক্রক্স বললেন। সাথে মিসেস গ্রেভস যুক্ত করলেন, না টেসি, আমাদের সবার জন্য কিন্তু সমান সুযোগ ছিল। হ্যাঁ টেসি, টেসি, চুপ চুপ করো। নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বেল হাচিনসন বলে উঠলেন। কিছুক্ষণ পর মুখ খুললেন মিস্টার সামার্স। সবাই মনোযোগ দিয়ে শুনুন। লটারির কার্যক্রম দ্রুত শেষ হওয়ার পথে। আশা করি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। এরপর তিনি আরেকটা তালিকার দিকে তাকিয়ে বললেন, বেল, পরিবারের কর্তা হিসেবে তুমি কাগজ তুলেছ। তোমার বাড়িতে আর কেউ বাকি আছে? ডন আর ইভাও লটারির জন্য বাড়িতে এসেছে। মিসেস হাচিনসন এবার বলে উঠলেন, ওদেরকেও লটারি তোলার সুযোগ দেওয়া হোক। মেয়েদেরকে তাদের স্বামীর পরিবারের অংশ হিসাবে ধরা হয় টেসি। বাকি সবার মতো নিয়মটা তোমারও জানা আছে, তাই তো? মিস্টার সামার্স শান্ত গলায় উত্তর দিলেন, এটা অবিচার। কিছুই করার নেই জো। আমার মেয়ে ইভা ওর স্বামী ডনের পরিবারের হয়ে লটারি জেনেছে। এটা তো সত্যি যে বাচ্চারা ছাড়া আমার পরিবারে আর কোনো মানুষ নেই। তার মানে বাড়ির কর্তা হিসেবে যেমন তুমি, পরিবারের পক্ষ থেকেও তুমি। ঠিক বলেছি? হ্যাঁ, সে তো ঠিকই বলেছ। বেল হাচিনসন উত্তর দিলেন। বেল, বেল, তোমার কতজন সন্তান? বাড়িতে বেল জুনিয়র, ন্যান্সি, আমার ছোট ছেলে ডেভ, টেসি আর আমি থাকি। তাহলে তো ঠিকই আছে। হ্যারে, তুমি কি ওদের কাছ থেকে লটারির কাগজগুলো ফিরিয়ে নিয়েছ? মিস্টার সামার্স জানতে চাইলেন। মিস্টার গ্রেভস মাথা নাড়ালেন এবং কাগজের টুকরোগুলো দেখালেন। কাগজগুলো সব বাক্সের মধ্যে রেখে দাও, নির্দেশনা দিলেন মিস্টার সামার্স। আর বিলের হাত থেকে কাগজটা নিয়ে বাক্সে ফেলে দাও। আমি ভেবেছিলাম আবার নতুন করে লটারি হবে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বললেন মিসেস হাচিনসন। তিনি আবারও অভিযোগের সুরে বলতে লাগলেন, আমি এখনো বলছি লটারি প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। আপনারা সবাই দেখেছেন, কিন্তু বিলকে একদম সময় দেওয়া হয়নি। মিস্টার গ্রেভস 5টি কাগজের টুকরো বাছাই করে আবার বাক্সের ভেতরে ফেলে দিলেন, আর বাকি কাগজগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন। বেল, তুমি কি প্রস্তুত? মিস্টার সামার্স তাড়া দিলেন। স্ত্রী আর সন্তানদের দিকে এক পলক তাকিয়ে সায় দিলেন বেল হাচিনসন। আবার মনে করিয়ে দিচ্ছি, সব কাগজ তোলা শেষ হলে তবেই নিজের হাতের কাগজ খোলা যাবে। ডেভ খুব ছোট। হ্যারি, তুমি ডেভকে সাহায্য করবে। ছোট্ট ডেভকে হাতে ধরে এগিয়ে নিয়ে আসলেন মিস্টার গ্রেভস। খুশি মনেই সে বাক্সের সামনে দাঁড়ালো। এবার বাক্স থেকে একটা কাগজ তুলে নাও ডেভি। বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে একটা হাসি দিল ডেভ। একটাই তুলবে কিন্তু। হ্যারি, কাগজটা তোমার কাছে রাখো। পরিচালকের নির্দেশ অনুযায়ী ডেভের শক্ত করে রাখা মুঠির ভেতর থেকে ভাঁজ করা কাগজটি বের করে দিলেন মিস্টার গ্রেভস। আর এসব দেখে বাচ্চাটি তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এবার ন্যান্সি। 12 বছর বয়সের মেয়েটার নাম ডাকতেই ওর স্কুলের বান্ধবীরা আঁতকে উঠল। ধীর পায়ে বাক্সের কাছে এসে দাঁড়ালো ন্যান্সি, আর ভয়ে ভয়ে একটা কাগজ তুলে নিল। বিল জুনিয়র। মিস্টার সামার্স বিলিকে ডাকলেন। আতঙ্কে বিলির মুখটা লাল হয়ে উঠল, তার পা দুটি কাঁপতে লাগল। লটারির কাগজ তুলতে গিয়ে আরেকটু হলেই বিলি অসাবধানতাবশত বাক্সটা নিচেই ফেলে দিত। অনেক ভেবেচিন্তে একটা কাগজ তুলে নিল সে। টেসি, এবারে তুমি। এবার মিসেস হাচিনসনের দিকে তাকালেন মিস্টার সামার্স। টেসি হাচিনসন একটু ইতস্তত করলেন, চারপাশটা এক পলক দেখে নিলেন এবং বিড়বিড় করে কিসব যেন বলতে বলতে হাত ঢোকালেন বাক্সের মধ্যে। তারপর দ্রুত এক টুকরো কাগজ বের করে পিছনে লুকিয়ে ফেললেন। বাকি তাহলে বেল।
বিল হাচিনসন। মিস্টার সামার্সের ইশারা অনুযায়ী শেষ কাগজটা হাতে তুলে নিলেন মিস্টার হাচিনসন। কথা বলতেই যেন সবাই ভুলে গিয়েছে। চারিদিকে অসহ্য নীরবতা। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একটা ছোট্ট মেয়ে বলে উঠল, হে ঈশ্বর, ন্যান্সি যেন না হয়। সেই কণ্ঠস্বর যেন হৃদয়ে গিয়ে আঘাত করল সবার। আবে সব তামাশা হতো না। হ্যাঁ, মারমু সারা আবের মতো নেই। বুড়ো ওয়ার্নার বললেন, ঠিক আছে, তাহলে সবাই হাতের কাগজটা পুলে ফেলুন। হ্যারি, তুমি ডেইভের কাগজটা খোলো। মিস্টার গ্রেভস কাগজটা খুলে তুলে ধরতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল উপস্থিত জনতা। না, সেই কাগজে কোনো দাগ বা কোনো ছোপ নেই। ন্যান্সি আর বিল জুনিয়রও একই সাথে নিজেদের কাগজ খুলে ফেলল, আর ওদের হাসি দেখেই বোঝা যাচ্ছে ওদের কাগজও ধবধবে সাদা। এবার বিল হাচিনসন নিজের কাগজটা খুললেন, সেটাও ধবধবে সাদা, কোনো দাগ নেই। তাহলে তেসি হবে, মিস্টার সামার্স বলে উঠলেন। বিল, তুমি তেসির কাগজটা দেখাও। বিল হাচিনসন এবার জোর করে তার স্ত্রীর হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে খুলে ফেললেন। উঁচু করে ধরতেই সবাই দেখল কাগজের মাঝখানে একটা কালো দাগ দেওয়া। গতকাল রাতে কয়লা কোম্পানির অফিসে বসে গাঢ় পেন্সিল দিয়ে এই দাগ দিয়েছেন পরিচালক মিস্টার সামার্স। বন্ধুরা, চলুন তাহলে তাড়াতাড়ি শেষ করা যাক। যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। গ্রামের লোকজন যেন ঠিক এই নির্দেশের অপেক্ষা করছিল। পুরনো রীতিনীতির অনেক কিছু ভুলে গেলেও পাথর নিক্ষেপের কথা সবার মনে আছে। সবাই তড়িঘড়ি করে ছুটে গেল পাথরের স্তূপের দিকে। হাতের কাছে বিশাল একটা পাথর দেখে দুই হাতে সেটাকে তুলে নিলেন মিসেস ডিলাক্রক্স। তারপর মিসেস ডানবারের দিকে তাকিয়ে বললেন, কি হলো, শুরু করুন। মিসেস ডানবার দুই হাতে কয়েকটা ছোট ছোট পাথর বেছে নিলেন এবং উত্তেজনা চেপে রেখে মিসেস ডিলাক্রক্সকে বললেন, আমি একদম দৌড়াতে পারি না গো, তুমি এগো, আমি আসছি তোমার পিছন পিছন। ছোট ছোট ছেলেমেয়েরা আগে থেকেই পাথর হাতে নিয়ে অপেক্ষা করছিল। এরই মাঝে কে যেন ছোট্ট ডেভের হাতে কয়েকটা নুড়ি ধরিয়ে দিয়ে গেছে। টেসি হাচিনসন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। দেখলেন গ্রামবাসীরা চারপাশ থেকে পাথর হাতে এগিয়ে আসছে। মিসেস হাচিনসন আবারও বলে উঠলেন, সবাই মন দিয়ে শুনুন, এটা অবিচার, একদম অবিচার। আচমকা এক টুকরো পাথর ছুটে এসে তার কপালের এক পাশে আঘাত করল। বুড়ো ওয়ার্নার দাঁত বের করে হাসতে হাসতে হাঁক দিলেন, লোকটাই গেলে সবাই, এসো এসো, জলদি এসো। এটা হতে পারে না, এটা অবিচার, এটা হতে পারে না, এটা অবিচার। প্রাণপণে চিৎকার করলেন মিসেস হাচিনসন। তার কান্না মিশ্রিত আর্তনাদে কেউ গুরুত্ব দিল না। একসাথে ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীরা। বৃষ্টির ফোঁটার মতো একে একে পাথর ছুটে এলো লটারি বিজয়িনীর দিকে। হাজার বছর ধরে চলে আসা প্রথা না মেনে উপায় নেই তো তাদের। তো আজ এ পর্যন্তই। গল্পের পরিণতি সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য থাকলে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।